আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ও ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের যুক্তিবিদ্যা পরীক্ষাকে আরও সহজ এবং কমন উপযোগী করার লক্ষ্যে আজকে নিয়ে এসেছে একটি সুপার সাজেশন ভিডিও। এই সাজেশনটি ফলো করলে তোমরা পরীক্ষাতে 80% প্লাস প্রশ্ন কমন পাবা। আর এই সাজেশন ভিডিওটা মূলত হচ্ছে এইচএসসি ২৬ ব্যাচ যারা রয়েছে, অর্থাৎ যাদের কিছুদিন পরে পরীক্ষা, তোমাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওতে আমরা যে সাজেশনটা দিব সেটা তোমরা এখন শেষ মুহূর্তে এসে যদি ফলো করো, তাহলে তোমাদের প্রস্তুতিটা হবে আরও অনেক বেশি গোছানো এবং পরীক্ষাতে তোমরা অনেক ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবা। এই শেষ মুহূর্তে এসে আসলে সবকিছু তুমি আগের মতো পড়তে পারবে না। তুমি সারা বছর যেভাবে পড়াশোনা করেছো, এখন শেষ মুহূর্তে কিন্তু এত বিস্তারিত পড়ার সময় তোমার হাতে নেই। এখন কিভাবে শর্টকাট বা বিভিন্ন কৌশল অবলম্বন করে অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রস্তুতি নেওয়া যায়, সেটাই তোমাদের লক্ষ্য। আর আমাদের এই সাজেশন ভিডিওটা আমরা ২ টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা ক্যাটাগরি হচ্ছে তোমাদের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা সারা বছর পড়াশোনা করতে পারোনি, বিভিন্ন কারণে হোক, তুমি বিভিন্ন জায়গায় সময়টা নষ্ট করেছো, হয়তো ফেসবুকে রিলস দেখে বা অন্য কোনো জায়গায়। তো তোমরা এখন শেষ মুহূর্তে এসে কিন্তু যেভাবে হোক চিন্তা করতেছো যে একটা অ্যাভারেজ মার্কস নিয়ে আমাকে পাস করতে হবে, পড়াশোনার সাগরে যেহেতু এখন ভাসতেছো, তোমাদের এখন একটা সমাধান প্রয়োজন। তো তাদেরকেও আমরা এই সাজেশন ভিডিওটাতে একটা সমাধান দিব, যেন তোমরা মোটামুটি একটা অ্যাভারেজ মার্কস নিয়ে পরীক্ষাতে পাস করতে পারো বা এরকম কমন পাও, যেন ভালো একটা মার্কস তোমরা ক্যারি করতে পারো। সেই জন্য আমরা এখানে একটা সাজেশন দিব। আর একটা পার্ট রয়েছে আমাদের সেই সাজেশনের, সেটা হচ্ছে যারা তোমাদের এই এইচএসসি লাইফের শুরু থেকে একদম ফার্স্ট ইয়ারের প্রথম থেকে এখন পর্যন্ত মোটামুটি পড়াশোনা করতেছো, এই যুক্তিবিদ্যা বলো বা প্রত্যেকটা বিষয়ের উপরে মোটামুটি তোমার একটা ধারণা আছে। এখন শেষ মুহূর্তে আইসা চাচ্ছ যে আমার প্রস্তুতিটা একটু গোছানো হোক, আমি যেন পরীক্ষাতে ভালো পরিমাণে কমন পাই বা এ প্লাসটা তুমি নিশ্চিত করতে চাচ্ছ। তোমাদেরও এই সমাধানটা আজকের এই ভিডিওতে থাকবে। তোমাদের জন্য আমরা যে সাজেশনটা দিব সেটা তোমরা ফলো করলে পরীক্ষাতে ইনশাল্লাহ 80+ মার্কস পাবা। তো চলো আমরা সেই সাজেশন ভিডিওটা তোমাদের সাথে আলোচনা শুরু করি, এবং আলোচনার শুরুতে আমরা তোমাদেরকে দেখাবো হচ্ছে যারা মোটামুটি একটা ভালো মার্কস নিয়ে পাস করতে চাও তারা কিভাবে ফলো করবা বা কোন কোন অধ্যায়গুলা বেশি পড়বা। তো এখানে যারা হচ্ছে সারা বছর বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারো নয়, এখন মোটামুটি একটা রেজাল্ট নিয়ে পাস করতে চাচ্ছ, তাদের জন্য যুক্তিবিদ্যা প্রথম পত্রের যে অধ্যায়গুলা পড়া দরকার, তার মধ্যে এখানে আমরা 4টা অধ্যায় তোমাদের জন্য সিলেক্ট করেছি। এগুলো হচ্ছে গতবারের বিভিন্ন প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসে প্রতিবারই, সেই অধ্যায়গুলো আমরা বের করেছি, যে অধ্যায়গুলো থেকে প্রতিবারই সিকিউ এবং এমসিকিউ আসে। যেহেতু তোমার হাতে সময় কম এবং তুমি সারা বছর পড়াশোনা করতে পারো না, এখন শেষ মুহূর্তে আসা তোমার সবগুলো অধ্যায় পড়ার মতো সময়ও নাই, তাহলে এই অল্প সময়ের মধ্যে কিভাবে এই অধ্যায়গুলো পড়ে একটা অ্যাভারেজ মার্কস নিয়ে পাস করা যায়, সেইটা হচ্ছে তাদের জন্য। আর যারা এ প্লাস পাইতে চাও, তারাও চাইলে এই 4টা অধ্যায় দেখতে পারো। এইখানে এই 4টা অধ্যায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি এ প্লাস পাইতে হলেও তোমাকে এই যে 4টা অধ্যায়, এগুলাতে অনেক বেশি পরিমাণে পড়াশোনা করতে হবে, এখানে অনেক সময় দিতে হবে, আদারওয়াইজ এই 4টা অধ্যায় থেকে ভালো মার্কস নিয়ে আসা সম্ভব না। তো এই 4টা অধ্যায়ের মধ্যে আমরা প্রথমেই বলবো তৃতীয় যে অধ্যায়টা আছে, যুক্তির উপাদান, সেই অধ্যায়টা নিয়ে। আর এই সেশন ভিডিওটাতে আমরা শুধুমাত্র যুক্তিবিদ্যা প্রথম নয়, গতবার আমরা যে সেশনটা দিয়েছিলাম সেখানে পার্ট পার্ট ছিল। একটা হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের সাজেশন ভিডিও, আরেকটা ছিল যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের। কিন্তু আমাদের এইবারে যে সাজেশন ভিডিওটা, এখানে আমরা 2টা পত্রই একসাথে দিব, অর্থাৎ আজকের এই ভিডিওতেই তুমি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের সাজেশনটা পেয়ে যাবা একসাথেই। প্রথমে আমরা প্রথম পত্র নিয়ে আলোচনা করব, তারপরে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের কি করতে হবে, তৃতীয় অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে যুক্তির উপাদান। এই যে যুক্তির উপাদান অধ্যায়টা আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তুমি যদি এ প্লাস পাইতে চাও, তাহলেও তোমাকে এই অধ্যায়টা পড়তে হবে। আর যদি মোটামুটি মার্কস পেয়েও পাস করতে চাও, মানে করো ভ্যালু অ্যাভারেজ বা অ্যাভারেজ একটা মার্কস নিয়ে পাস করতে চাও, তোমাকেও এই অধ্যায়গুলো পড়তে হবে, তুমি জান বাঁচাইতে চাইলে। এরপরে আসো চতুর্থ অধ্যায়, বিধেয়ক। এই যে বিধেয়ক অধ্যায়টা আছে, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে প্রতিবারই এমসিকিউ সিকিউ আসে, তাহলে এই অধ্যায়টাও তোমরা যারা মোটামুটি মার্কস পাইতে চাও তাদেরকেও পড়তে হবে। আর যারা এ প্লাস পাবা বা ওরকম ভালো মার্কস করতে চাও, তাদেরকেও এই অধ্যায়টা গুরুত্ব সহকারে পড়তে হবে। এটা গুরুত্বপূর্ণ মানে সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে। এরপরে ষষ্ঠ অধ্যায় যে রয়েছে অবরোহ অনুমান, এখান থেকেও প্রতিবারই সিকিউ এমসিকিউ আসে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা তোমাদের উভয়ের জন্যই, যারা হচ্ছে মোটামুটি পড়াশোনা করছো তারাও এখান থেকে পড়লে পরীক্ষাতে এ প্লাস পাবা, আর যারা একদমই পড়াশোনা করতে পারো নাই যুক্তিবিদ্যার নিয়ে,
তারাও এই অধ্যায়টা পড়বা। এই অধ্যায়টা যদি তুমি পড়ো মোটামুটি একটা মার্কস পরীক্ষাতে তুমি কমন পাবা। এরপরে আসো সপ্তম অধ্যায়, এটা হচ্ছে আরোহ অনুমান ও তার ভিত্তি। এই সপ্তম অধ্যায়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকেও প্রতিবার সিকিউ এমসিকিউ আসে। এই অধ্যায়টাও তোমাদেরকে সময় নিয়ে পড়তে হবে। যারা আগে মোটামুটি পড়াশোনা করছো তাদের এই অধ্যায়ের উপরে মোটামুটি একটা ধারণা থাকার কথা। এখন তুমি জাস্ট সেই ধারণাটাকে বা সেই যে সামান্য প্রস্তুতি সেটাকে তুমি আরো অনেক বেশি গোছালো এবং সুন্দর করে তুলো, যেন পরীক্ষাতে এইখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক তুমি একটা ভালো মার্কস নিয়ে আসতে পারো। আর একটা বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করি, আমাদের যে যুক্তিবিদ্যা বিষয়টা এটা কিন্তু অন্যান্য সিভিক্স বা হিস্ট্রি এগুলোর মতো না। এখানে কিন্তু হিউজ পরিমাণে মার্কস তোলা যায়। আর এখানে সরাসরি অনেক কিছু কমন পড়বে তোমার, এখানে মানে বাহিরের কোনো কিছু আনার সুযোগ নাই। তোমার অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলাই হুবহু তোমার পরীক্ষাতে আসবে। আর তুমি যদি সেগুলা লিখতে পারো এখানে তোমার সময় কিন্তু অনেক কম লাগে। যুক্তিবিদ্যা বিষয়ে সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে অঙ্কের মতো মার্কস পাওয়া যায় এবং পরীক্ষাতে আনসার করতেও কিন্তু তোমার এত বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই সবগুলো আনসার করা যায় এবং মার্কস তো একদম গণিতের মতো। তুমি যদি লিখতে পারো প্রশ্নের যে উত্তরটা এক্সাক্ট তাহলে তোমাকে 3-3 দিবে, 4-4 দিবে। এখানে কোনো মার্কস কাটা হয় না। তুমি যদি লিখতে পারো তোমাকে ফুল মার্কসটাই দেওয়া হবে। তাহলে এই যে এই চারটা অধ্যায় হচ্ছে আমাদের যান বাঁচানোর জন্য যে অধ্যায়গুলা, সেই অধ্যায়গুলো এগুলো হচ্ছে যারা মোটামুটি মার্কস পাইতে চাও তাদেরকেও এই চারটা অধ্যায় গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর যারা এ প্লাস পাওয়ার চিন্তা করতেছো তাদেরকেও এই চারটা অধ্যায় অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এইখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা পরীক্ষাতে, সিকিউতেও আসবে এমসিকিউতেও আসবে। তো এটা হচ্ছে তোমরা মোটামুটি যারা প্রস্তুতি তারা এটা ভালো করে পড়বা, কেন যেন পরীক্ষাতে এ প্লাস পাও। আর যারা একদমই পড়াশোনা করতে পারো নাই, শেষ মুহূর্তে এসা এই যুক্তিবিদ্যার সাগরে ভাসতেছো, তারা এই চারটা অধ্যায় পড়ে তোমার জান বাঁচাইতে পারবা। তুমি 60% উপরে মার্কস তুমি পরীক্ষাতে নিয়ে আসতে পারবা এই চারটা অধ্যায় পড়ার মাধ্যমেই। এরপরে আসো এ প্লাস যারা পাইতে চাও প্রথম পত্রে, তারা কিভাবে পড়াশোনা করবা, তাদেরকে কিভাবে পড়তে হবে সেই ব্যাপারে এখন আলোচনা করব। প্রথম পার্টে আমরা আলোচনা করেছি মোটামুটি যে কিভাবে জান বাঁচাইতে হবে এবং পরীক্ষাতে এ প্লাস পাইতে হলে কোন অধ্যায়গুলা ভালো করে পড়তে হবে। এখন আসি যে আসলে যদি এ প্লাস পাইতে চাও, যারা এ প্লাস পাওয়ার চিন্তা করতেছো বা বোর্ডে স্ট্যান্ড করার মতো চিন্তা করতেছো, তাদেরকে কিন্তু এভারেজ পড়াশোনা করলে হবে না, কিংবা 1-2টা অধ্যায় পড়ে বা 3-4টা অধ্যায় পড়ে এ প্লাস পাওয়ার চিন্তা করা যাবে না। যারা এ প্লাস পাওয়ার আশা করতেছো, আমি আশা করব তোমরা প্রত্যেকটা অধ্যায়েই মোটামুটি একটা পড়াশোনা করেছো, এই জন্যই তুমি এ প্লাস পাওয়ার আশা করতেছো। এখন তুমি যেহেতু প্রত্যেকটা অধ্যায় পড়ছো তার মানে তোমার এই যুক্তিবিদ্যার উপরে মোটামুটি একটা ধারণা আছে। এখন তুমি চাচ্ছ কি প্রস্তুতিটা গোছানো হোক এবং পরীক্ষাতে যেন আমি ভালো পরিমাণে কমন পাই। এইটার জন্য কি করতে হবে? এখন কি তোমার এই 8টা অধ্যায় ভালো করে পড়তে হবে, নাকি কিছু অধ্যায় আছে ভালো করে পড়লে এখান থেকে বেশি আসবে, আর কিছু অধ্যায় আছে এখান থেকে প্রশ্ন মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না বা কখনো আসেই না? তাহলে এখানে তুমি যদি সময়টা নষ্ট করো, যেখান থেকে প্রশ্ন তোমার আসবে না বা 1 মাস 2 মাস আসবে, সেখানে যদি সময়টা নষ্ট করো তাহলে এই শেষ মুহূর্তে তোমার যে মূল্যবান সময়টা এটা বেহুদা নষ্ট হইল। এটা যেন না হয় তার জন্য আমি তোমাকে দেখাবো যে কোন অধ্যায়গুলা ভালো করে পড়তে হবে, কোন জায়গাগুলোতে বেশি সময় দিতে হবে, কোন অধ্যায়গুলোতে কম সময় দিতে হবে। এখন এখানে একটা সাধারণ বিষয় তোমাকে আমি বলি যে পরীক্ষাতে কিন্তু তোমার অপশন থাকে, সিকিউ লেখারও অপশন থাকে, কিন্তু এমসিকিউ তো সবগুলাই দিতে হবে। এমসিকিউ যে কোনো অধ্যায়ের যে কোনো জায়গা থেকে আসতে পারে, তার মানে এমসিকিউ এর জন্য তুমি যদি 30টা এমসিকিউ কমন রাখতে চাও তোমাকে অবশ্যই সবগুলো অধ্যায়ই পড়তে হবে। এইটার পণ্ডিত কেউ করতে পারবে না, বা আমিও বলতে পারবো না যে তুমি 4টা অধ্যায় ভালো করে পড়ো, 4টা থেকে 30টা এমসিকিউ কমন পাওয়া যাও, এটা কখনোই হবে না। এমসিকিউ যে কোনো অধ্যায় থেকে যে কোনোভাবেই দিতে পারে। তার মানে এমসিকিউ যারা ভালো করতে চাও, তুমি যেহেতু এ প্লাস পাইতে চাইতেছো, তার মানে কি তোমাকে এমসিকিউ ওরকম একটা মার্কস নিয়ে আসতে হবে। 26 প্লাস 30-এর আশেপাশেই থাকতে হবে। হয়তো তোমার 27টা 28টা এরকম এমসিকিউ তোমাকে মানে হওয়া লাগবে তুমি যদি এ প্লাস পাওয়ার চিন্তা করো বা 80+ মার্ক পাইতে চাও। আর সর্বনিম্ন তুমি সর্বোচ্চ বা সর্বনিম্ন আসতে পারো 25-এ। তুমি যদি 25-এর মতো এমসিকিউ পাও তাহলে তোমার জন্য এ প্লাস পাওয়াটা কি হবে, সহজ হবে। যদি 25+ পাও তাহলে আরো ভালো, কিন্তু 25 তোমাকে পাইতেই হবে তুমি যদি এ প্লাস পাইতে চাও। 30-এর মধ্যে কত পাইতে হবে, 25 মার্ক। যদি এমসিকিউ 30-এর মধ্যে 25 না পাও তাহলে তোমার এ প্লাস পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। তো এখন আমরা কোন অধ্যায়গুলো ভালো করে পড়বো এটা বোঝানোর জন্য আমি তোমাদের এখানে স্টার মার্ক করে দিছি, যেগুলাতে 5 স্টার আছে। এই অধ্যায়গুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের পরীক্ষার আগের দিনও
এই অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে। সময় যেহেতু কম, তোমাকে সবগুলা বই এখন পড়তে হবে। এই জন্য তুমি হয়তো এই যুক্তিবিদ্যার জন্য, হিস্ট্রির জন্য ওরকম সময় নাও পাইতে পারো। তো যতটুকু সময় পাবা সেগুলোর মধ্যে চেষ্টা করবা, এখানে আমি যেগুলা 5 স্টার মার্ক করে দিছি সেগুলা আগে ভালো করে পড়বা। সেগুলা পড়ার পরে তোমার হাতে যতটুকু সময় থাকবে সেইটুকু তুমি অন্যান্য যে অধ্যায়গুলো আছে সবগুলাতে কম বেশি দেওয়ার চেষ্টা করো। আর যেহেতু তুমি A+ পাইতে চাইতেছো, তোমার কিন্তু একটা দুইটা অধ্যায় বাদ দেওয়া চলবে না, তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে, কারণ যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসতে পারে। তবে সবচেয়ে বেশি যে জায়গাগুলোতে কমন পাবা আমাকে সেই জায়গাটাতে সময় বেশি দিতে হবে। এখন কোন কোন জায়গাগুলোতে বেশি কমন পাবা, কোন অধ্যায় থেকে ভালো প্রশ্ন আসে, অলরেডি আমরা এর আগের যে স্লাইড সেখানে বলে দিয়েছি যে 4টা অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকিউ এমসিকিউ সবচেয়ে বেশি আসবে। তারপরেও তোমাদেরকে আর বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো কিভাবে পড়বা সেগুলো আমি একটু বলে দিই, এবং এরপরে আমরা তোমাদেরকে টপিকও বলে দিব যে কোন কোন টপিক থেকে পড়লে তোমরা সবচেয়ে বেশি কমন পাবা। আমরা টপিক সহ একদম আলোচনা করব। তো আসো, প্রথম অধ্যায় যুক্তিবিদ্যার পরিচিতি। এখান থেকে বেসিক্যালি এমসিকিউ বেশি আসে। কি আসে? এমসিকিউ। এখান থেকে এমসিকিউ আসবে অনেক। তাহলে এমসিকিউ যদি ভালো করতে চাও তার মানে তোমাকে এই অধ্যায়টা অবশ্যই পড়া লাগবে। এখান থেকে একটা দুইটা এমসিকিউ পরীক্ষাতে আসে। এরপরে আসো দ্বিতীয় অধ্যায় যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। এখান থেকেও মাঝে মধ্যে এমসিকিউ আসে, আর ম্যাক্সিমাম টাইমে এখান থেকে আসলে ওরকম প্রশ্ন আসে না। এটা কম গুরুত্বপূর্ণ, তবে তোমাকে পড়তে হবে যেহেতু তুমি A+ পাইতে চাইতেছো। এরপরে আসি তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন সিকিউ বলো এমসিকিউ বলো সব জায়গাতেই আসবে। তোমরা যদি বোর্ড প্রশ্নগুলোও খেয়াল করো সেখানেও দেখবা এই অধ্যায় থেকে বারবারই সিকিউ এমসিকিউ রিপিট হয়। তার মানে এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা তোমাকে অবশ্যই ভালো করে সময় নিয়ে একদম গুছানো একটা প্রস্তুতি এখান থেকে নিতে হবে। আদারওয়াইজ তুমি এই অধ্যায় থেকে যদি সিকিউ এমসিকিউ আসে তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এই অধ্যায়টা তোমাকে ভালো করে পড়তে হবে। আর আরেকটা জিনিস তোমাকে বলি, তুমি যখন যুক্তিবিদ্যা পড়বা এগুলো কিন্তু তুমি সিভিক্সের মতো বা হিস্ট্রির মতো মুখস্থ করতে যাও না। এখানে অনেক কিছু বোঝার আছে, তোমাকে অবশ্যই বুঝতে হবে। এই জন্য তুমি চাইলে তোমার এক বড় ভাইয়ের সাহায্য নিতে পারো, হয়তো একটা কোর্স কিনতে পারো, বা যে কোনো একটা টিচারেরও হেল্প নিতে পারো। এখানে অবশ্যই এই বিষয়গুলো তোমার বোঝার আছে অনেক কিছু। তুমি যদি না বুঝো চাইলেই সব কিছু একদম মুখস্থ করে রাখতে পারবে না। তুমি যদি বুঝো, বুঝে বুঝে পড়ো, তাহলে তোমার জন্য প্রস্তুতিটা অনেক সহজ হবে এবং এই বিষয়গুলো খুব সহজে মনে রাখা যায় যদি তুমি বিষয়টা বুঝতে পারো। আমি বারবারই বলতেছি এটার সাথে গণিতের মিল আছে। গণিতে যেরকম মার্কস পাওয়া যায় অনেক ভালো, এখানেও পাওয়া যায়। গণিত যেরকম তোমাকে বুঝে বুঝে পড়তে হয়, এই যুক্তিবিদ্যাও তোমাকে ঠিক তেমনি ভাবেই বুঝে বুঝে পড়তে হবে। তো 3 নম্বর অধ্যায় যুক্তির উপাদান, এটা তোমাকে ভালো করে পড়তে হবে। এরপরে আসো চতুর্থ অধ্যায় বিধেয়। এই অধ্যায়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেও সিকিউ এমসিকিউ আসে, প্রতিবারই আসে। তার মানে এই অধ্যায়টাও কি গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভালো করে পড়তে হবে। এরপরে আসি পঞ্চম অধ্যায় অনুমান। এখান থেকে মাঝে মধ্যে সিকিউ আসে, এমসিকিউ টুকটাক আসে। তার মানে এটা একটা মোটামুটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এটাও তোমাকে পড়তে হবে। এখান থেকে সিকিউ অথবা এমসিকিউ যে কোনো একটা আসতে পারে। বিশেষ করে এখান থেকে এমসিকিউ বেশি আসে, মাঝে মধ্যে সিকিউ আসতে দেখা যায়। এরপরে আসি ষষ্ঠ অধ্যায় ও সপ্তম অধ্যায় অবরোহ আরোহ অনুমান। এই অবরোহ অনুমান এবং আরোহ অনুমানের প্রকারভেদ, এই অধ্যায় থেকেই তুমি সিকিউতেও ভালো পরিমাণে কমন পাবা, এমসিকিউতেও এখান থেকে একটা হিউজ পরিমাণে কমন আসবে। আর এই অধ্যায়গুলার কোন কোন টপিকগুলা পড়বা এরপরে সেটা আমরা আলোচনা করব। একদম প্রত্যেকটা টপিক কোন কোন টপিকগুলো তোমার জানা লাগবে A+ পাওয়ার জন্য সে সবগুলোই আমি দেখাবো। সেখান থেকে তুমি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা। প্রথমে আমরা অধ্যায়ের আলোচনা করব, তারপরে টপিক। তো সপ্তম অধ্যায় ষষ্ঠ অধ্যায় গেল, এরপরে অষ্টম অধ্যায় এই প্রতীকী যুক্তিবিদ্যা। এখান থেকেও মাঝে মধ্যে এমসিকিউ সিকিউ দুইটাই আসে, তবে এই অধ্যায়টা অন্যগুলোর থেকে এখানে ম্যাথ টাইপের অঙ্ক বেশি, বা এখানে কিছুটা অনেকেরই কঠিন মনে হয়। তোমাদের যাদের কাছে এই অধ্যায়টা একটু হার্ড লাগে তোমরা এটা চাইলে কম পড়তে পারো, কারণ তোমাকে পরীক্ষাতে সিকিউ কিন্তু সবকিছু আনসার করতে হয় না। তোমার কাছে যেহেতু অপশন থাকে তুমি চাইলে স্কিপ করতে পারো, কিন্তু একটা মোটামুটি পড়াশোনা এই অধ্যায়টার উপরে করতে হবে। যদি এখান থেকে এমসিকিউ চলে আসে তাহলে তো আর এমসিকিউ তো আর অপশন থাকে না যে তুমি আমি 30টার জায়গায় 28টা দিব 25টা দিব, এরকম তো সুযোগ নেই। এমসিকিউ কিন্তু যে কোনো অধ্যায় থেকে আসলে তোমার সবগুলাই দিতে হবে। এই জন্য এই অধ্যায়গুলোর উপরে মোটামুটি একটা ধারণা রাখতে হবে যেন এমসিকিউতে আসলে তুমি সেটার আনসারটা করতে পারো। এরপরে আসো কোন কোন টপিক পড়া লাগবে। আমরা তো অধ্যায় তোমাদেরকে দেখালাম যে এই অধ্যায়গুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকিউ এমসিকিউ আসবে, তুমি এই অধ্যায়গুলা ভালো করে পড়া শুরু করবা।
ঠিক আছে, এখানে প্রথম যে স্লাইডে আমাদের আলোচনা ছিল সেখানে আমি বলেছিলাম যে এই অধ্যায়গুলো পড়লে তোমরা জানে বাঁচতে পারবা। যারা জানে বাঁচতে চাইতেছো, পরীক্ষার আগ মুহূর্তে আইসা তোমার পড়াশোনার প্রস্তুতি তেমন ভালো না বা সারা বছরই নানা কারণে তুমি পড়তে পারো নাই, এখন শেষ মুহূর্তে তুমি অ্যাভারেজ মার্কস পাইতে চাচ্ছ, তুমি ওই অধ্যায়গুলো পড়লে একটা মোটামুটি মার্কস নিয়ে পাশ করে ফেলতে পারবা। আর যারা এ প্লাস পাইতে চাও তাদেরকে অবশ্যই সবগুলো অধ্যায় পড়তে হবে, কিন্তু সবগুলা অধ্যায় সমান গুরুত্ব দিয়ে নয়। যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে, পরীক্ষাতে বেশি কমন পাবা, সেগুলো আমাদেরকে বেশি পড়তে হবে। আর যেগুলোতে কম প্রশ্ন আসে, পরীক্ষাতে কম কমন পাবা, সেগুলো আমরা তুলনামূলক কম পড়বো, কারণ তোমার হাতে এখন সময় কম। তুমি চাইলেই প্রত্যেকটা অধ্যায় যদি এরকম সমান গুরুত্ব দিয়ে পড়ো তাহলে সেটা তোমার জন্য লস হবে, তুমি অনেকটা সময় তুমি হারাবা। এর চেয়ে তুমি যদি এখানে এই অধ্যায়গুলো মোটামুটি পড়ে অন্য আরেকটা সাবজেক্টে মনোযোগ দিতে পারো, সেটা তোমার কাজে দিবে। এই কারণে এখন অযথা সময় নষ্ট করা যাবে না, কৌশলী হইতে হবে। বিভিন্ন টেকনিক্স অবলম্বন করে তোমাকে এই প্রত্যেকটা অধ্যায় থেকে যে জিনিসগুলা জানার সেগুলা জানবো, যেগুলা জানার দরকার নাই বা যেগুলা পরীক্ষাতে কম আসে সেগুলো আমরা সময়টা কম দিব, এই আর কি। তো এখন আসি টপিক, আসলে আমাদের কোন কোন টপিকগুলা জানা দরকার। প্রত্যেকটা অধ্যায়েরই বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলা থেকেই প্রশ্নগুলো আসলে আসে। প্রত্যেকটা অধ্যায়ের যে এত আলোচনা আছে সবগুলা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে না, কিছু কিছু নির্দিষ্ট বিষয় আছে যেগুলা তুমি পড়লে মোটামুটি ভালো পরিমাণে এখান থেকেই কমন পেয়ে যাবা। তো দেখি সেই টপিকগুলা কি কি। তো যুক্তিবিদ্যার ধারণা ও পরিসর, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের একটা টপিক। এটা মানে একদম প্রথম দিকে, এখান থেকে এমসিকিউ তুমি আশা রাখতে পারো, এখান থেকে এমসিকিউ আসবে। তো এই যুক্তিবিদ্যা সম্পর্কে তোমার প্রাথমিক ধারণাটা নিতে হবে, আর যুক্তিবিদ্যার পরিসরটা কতটুকু বিস্তৃত, যুক্তিবিদ্যার পরিসরের মধ্যে কি কি আছে সেই বিষয়গুলো জানলে সেখান থেকে তুমি এমসিকিউ আসলে আর ভুল হবে না, তুমি এমসিকিউটা সঠিক উত্তরটা দিতে পারবা। এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা কম, এমসিকিউ আসবে এই টপিক থেকে। এরপরে আসি যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি কলা। এইটা তোমাদের খ মার্কসের প্রশ্নতে, সিকিউ এর খ মার্কসের প্রশ্নতে এই প্রশ্নটা আসে যে যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি কলা। তো এইটা তোমাকে জানতে হবে যে যুক্তিবিদ্যা আজকে বিজ্ঞান নাকি কলা। এটার সুন্দর ব্যাখ্যা তোমাদের বইয়ে দেওয়া আছে, পাশাপাশি তোমরা যারা আমাদের কোর্সে আছো বা বিভিন্ন জায়গায় ক্লাস করেছো, অন্যান্য কোর্সে থাকতে পারো বা যে কোনো গাইড পড়লেও এটার সুন্দর উত্তরটা তোমরা অলরেডি জানো। যারা জানো না, এখনই তোমার সময়, তুমি অধ্যায়গুলা মোটামুটি এই টপিকগুলো অন্তত তুমি পড়বা। এই টপিকগুলো পড়লে পরীক্ষাতে ভালো পরিমাণে কমন পাবা। এরপরে আসি যুক্তিবিদ্যার সাথে গণিত, নন্দন তত্ত্ব, দর্শন, কম্পিউটার বিজ্ঞানের সম্পর্ক। এটাও মূলত এমসিকিউ তোমাকে কাজে দিবে। এমসিকিউ এর জন্য এই টপিকগুলো তুমি ভালো করে পড়তে পারো। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক। এরপরে আসি পদ কি, বাক্য কি, শব্দ কি। নর্মালি আমরা যে ব্যাকরণের পদ বাক্য শব্দ পড়ি, এখানকার যুক্তিবিদ্যার পদ বাক্য শব্দ কিন্তু এরকম না। ওই পদের থেকে, ব্যাকরণের পদের থেকে এগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা আছে। কি কি ভিন্নতা আছে বা এই যুক্তিবিদ্যার পদ বাক্যগুলো কিরকম, তার গঠন কিরকম, কিভাবে তৈরি করতে হয়, একদম উদাহরণ সহ তোমাদেরকে এই টপিকটার ব্যাপারে জানতে হবে। এরপরে আসি পদের ব্যক্তর্থ ও জাত্যর্থ। এইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এইটা তোমাদের সিকিউ চলে আসতে পারে, আবার এমসিকিউ এখান থেকে প্রশ্ন আসে অহরই। কি আসতে পারে যে পদের ব্যাখ্যার্থ কি বা জাত্যর্থ কি, তখন তোমাকে এগুলার ব্যাখ্যা দিতে হবে। যদি সিকিউতে আসে, এমসিকিউতে আসলে তো সরাসরি লিখতে হবে। এটা তৃতীয় অধ্যায়ের একটা টপিক। এরপরে আসো বাক্য ও যুক্তি বাক্য। বাক্য আর যুক্তি বাক্যের মধ্যে কি পার্থক্য, আমরা যে ব্যাকরণের বাক্য বলি, বাংলা বাক্য, এগুলার সাথে যুক্তি বাক্যের কি পার্থক্য আছে বা কি মিল আছে, কিভাবে যুক্তি বাক্য গঠন করতে হয়, বা আমরা এই বাক্য যেগুলো আমরা বলি বা আমরা খাতায় লিখি বাংলা, সেই বাক্যের সাথে এগুলার কি মিল আছে, যুক্তি বাক্যের কি পার্থক্য আছে, সেগুলো তোমাকে ক্লিয়ারলি জানতে হবে। এরপরে আসো যুক্তি বাক্যের গঠন। যুক্তিবাক্যের গঠনটা কিরকম হয়, কিভাবে একটা যুক্তি বাক্য তৈরি করতে হয়, সেটা তোমাকে জানতে হবে। এবং শ্রেণীবিভাগ, যুক্তিবাক্যের বিভিন্ন প্রকারের যুক্তিবাক্য হয়, সেই শ্রেণীবিভাগটা তোমাকে জানতে হবে। এগুলা পরীক্ষাতে সিকিউ এমসিকিউ যে কোনো জায়গাতেই আসতে পারে এই টপিকগুলা। বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর কিভাবে করতে হয়, পদের ব্যাপ্যতা কি, এই টপিকটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদের ব্যাপ্যতা এবং বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর, এই দুইটা টপিকও তোমাকে ভালো করে পড়তে হবে। এটা সিকিউতে বেশি আসে, সিকিউ এর জন্য এই দুইটা টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধেয়ক, বিধেয়ক একটা অধ্যায়ের নাম, এবং বিধেয়ক পাশাপাশি বিধেয়কটা কি, কাকে বিধেয়ক বলে বা বিধেয়কের প্রকারভেদ, কিভাবে বিধেয়ক তৈরি হয়, এই ব্যাপারে বিস্তারিত তোমার জানা লাগবে। এটা সিকিউ এমসিকিউ দুই জায়গাতেই এখান থেকে প্রশ্ন আসবে। বিধেয়কের প্রকারভেদ, এটা চতুর্থ অধ্যায়ের একটা টপিক। বিধেয়ক এবং বিধেয়কের প্রকারভেদ, এটা তোমাকে জানা লাগবে। অবান্তর লক্ষণ কি, এটা শ্রেণীবিভাগ, এই দুটা জিনিস তোমাকে জানা লাগবে। এইটাও তোমাদের
এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। এমসিকিউতে এই প্রশ্নটা আসে, সিকিউতে আসে অবান্তর লক্ষণের ব্যাপারে। জাতি এবং উপজাতি কি? আমাদের নর্মাল যে জাতি উপজাতি, এটার সাথে এই জাতি উপজাতির কি পার্থক্য, বা এই জাতি উপজাতিগুলো আসলে কি, সেই সবগুলো ব্যাপারে বিস্তারিত তোমার জানা লাগবে। এখান থেকে সিকিউতে আসে মাঝে মধ্যে, এমসিকিউতে এখান থেকে সরাসরি প্রশ্ন তুলে দেয়। এরপরে আসো আরোহ ও অবরোহ অনুমান। আরোহ অনুমান কি, অবরোহ অনুমান কি, এদের মধ্যে কি মিল রয়েছে বা কি অমিল আছে, পাশাপাশি আরোহের প্রকারভেদ, আরোহ কত প্রকার, আবর্তন কি, তারপরে যুক্তিবাক্যের যে প্রকারভেদের মধ্যে এ বাক্য, ই বাক্য, আই ও, এই যে যুক্তিবাক্যগুলা, এই যুক্তিবাক্যগুলার আবর্তন বা একটা যুক্তিবাক্য থেকে আরেকটা যুক্তিবাক্যে কিভাবে নিতে হয় আর কিভাবে চিনবো যেটা এ যুক্তিবাক্য কোনটা এই যুক্তিবাক্য, এই ব্যাপারে তোমার বিস্তারিত জানা লাগবে। এইটা সিকিউ এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিকিউ থেকে এখান থেকে একটা প্রশ্ন আসবে, এটা 100% শিওর। তুমি খাতায় লিখে রাখতে পারো এই যুক্তিবাক্যের পরিবর্তন বা যুক্তিবাক্যের আবর্তন, আই ই আই ও, এ ই আই ও, এই যে 4 প্রকার যুক্তিবাক্য আছে, এটার আবর্তন থেকে একটা সিকিউ পরীক্ষাতে আসবেই আসবে। তারপরে আসি সরল আবর্তন কি, প্রতি আবর্তন কি, প্রতিবর্তন, সহানুমান, এই টপিকগুলো থেকেও সিকিউ এমসিকিউ দুই জায়গাতে প্রশ্ন আসে। এই সবগুলাই কি গুরুত্বপূর্ণ টপিক। এখানে যতগুলা টপিক দেওয়া আছে, তুমি যদি মোটামুটি এই টপিকগুলোর ব্যাপারে একটা ভালো ধারণা নিতে পারো, পরীক্ষাতে তুমি 80% প্লাস প্রশ্ন কমন পাবা এবং এ প্লাস পাবা, এটা মোটামুটি তুমি নিশ্চিত হইতে পারো যদি এই টপিকগুলোর ব্যাপারে তোমার একটা এভারেজ ভালো ধারণা থাকে। তারপরে আসি এরিস্টটলের সূত্র নিয়ে এবং সহানুমানের আকার ও মূর্তি নিয়ে, বৈকল্পিক ও প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, আরোহের বৈশিষ্ট্য কি, আরোহের স্তর, আরোহের প্রকারভেদ এবং আরোহের ভিত্তি কি, পাশাপাশি আরোহের কূটাবাস, কারণ ও শর্ত, বহুকারণবাদ, বহুকারণবাদ কি, কাকে বহুকারণবাদ বলে, বহুকারণবাদের সংজ্ঞা, তারপরে বস্তুগত ভিত্তি রয়েছে দুইটা, একটা হচ্ছে নিরীক্ষণ আর পরীক্ষণ, এই দুইটা সম্পর্কে তোমার জানা লাগবে। আমরা জানি অলরেডি নিরীক্ষণ পরীক্ষণ কি, কিন্তু যুক্তিবিদ্যায় এই নিরীক্ষণ পরীক্ষণের কাজটা কি সেটা তোমাকে বোঝা লাগবে। এরপরে আসো প্রতীক ও সংকেত, সাবেকি যুক্তিবিদ্যা ও সত্য সারণী, এগুলা একদম শেষ অধ্যায়ের টপিক। সত্য সারণীটা তোমার বোঝা লাগবে, সাবেকি যুক্তিবিদ্যা কি সেটা জানা লাগবে, আর প্রতীক ও সংকেতের ব্যবহারটা তোমার জানা লাগবে। এই হচ্ছে মোটামুটি প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকগুলা তুমি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, বা তুমি যখন পড়বা সেখান থেকে বইয়ে খুঁজে খুঁজে এই টপিকগুলো তুমি বের করবা। এই টপিকগুলো তুমি যদি মোটামুটি পড়তে পারো, এগুলোর ব্যাপারে যদি তুমি একটা এভারেজ ধারণা নিতে পারো, তাহলে তুমি পরীক্ষাতে আশা রাখতে পারো 80% প্লাস কমন পাবা এবং পরীক্ষাতে এ প্লাস পাবা, এটা মোটামুটি তুমি নিশ্চিত হইতে পারো। আর এই যে টপিকগুলা, এগুলা অনেকেরই হইতে পারে, যারা হচ্ছে ভালো টিচার পাও নাই, অনেকের কাছেই আসলে এটা কষ্টকর, যে অনেকে হয়তো ওরকম ভালো কলেজে নানা কারণে হোক ভর্তি হইতে পারো না। এই যুক্তিবিদ্যার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কলেজে ভালো টিচার থাকে না, বা থাকলেও তারা এই ব্যাপারে উদাসীন থাকে, ভালো ক্লাস নিতে চায় না বা ক্লাসে রেগুলার না। এই ক্ষেত্রে এই যুক্তিবিদ্যাটা নতুন যারা, যেহেতু যুক্তিবিদ্যা আমাদের একটা নতুন সাবজেক্ট, ম্যাক্সিমামেরই আমরা পূর্বের ক্লাসগুলোতে বা স্কুল লেভেলে কিন্তু কেউ যুক্তিবিদ্যা পড়ে আসে নাই। তাহলে এই যে যুক্তিবিদ্যা নতুন একটা বিষয়, এটা তোমাকে অবশ্যই বুঝতে হলে একজন ভালো শিক্ষকের শরণাপন্ন হওয়া দরকার ছিল। যারা ভালো শিক্ষক পেয়েছো, ভালো জায়গায় ক্লাস করেছো, বা অনেক সময় গ্রামের স্কুলেও যুক্তিবিদ্যার ভালো টিচার থাকে, আবার অনেক সময় এই শহরের স্কুলেও থাকে না, বা শহরের কলেজেও থাকে না। তো এই যে তোমাদের ভালো টিচার না পাওয়ার যে একটা আক্ষেপ, অনেকে মনে হইতে পারে যে আমি একটা ভালো টিচার পাই নাই, আমি যুক্তিবিদ্যাটা ভালো করে পড়তে পারি নাই, তোমাদের কিন্তু এই আক্ষেপটা গোছানোর জন্য তোমরা চাইলে অনলাইনে বিভিন্ন কোর্স টোর্স রয়েছে, সেখান থেকে ভালো প্রস্তুতি নিতে পারো। যেমন ধরো আমাদের এই একটা কোর্স আছে যেখানে হচ্ছে একাডেমিক টু এডমিশন কোর্স, এটা হচ্ছে মূলত এখন শেষ মুহূর্তে এসে এই কোর্সে এনরোল করে লাভ নাই। তোমাদের যাদের যুক্তিবিদ্যা একদম সিরিয়াস সমস্যা, তোমাদের প্রিপারেশন একদমই খারাপ, এই লাস্ট মুহূর্তে এসেও যুক্তিবিদ্যা নিয়ে মাথা নষ্ট, একদম কিছুই বুঝতেছো না টপিকগুলা, তোমরা আমাদের একটা মাইক্রো কোর্স আছে, এই মাইক্রো যে কোর্সটা, এটা মাত্র 199 টাকায়। এখানে তুমি যুক্তিবিদ্যার ফুল একাডেমিক ক্লাস পাবা, প্রত্যেকটা টপিকের উপরে বিস্তারিত আলোচনা আছে। তোমরা যে কেউ যদি এই মাইক্রো কোর্সটা একবার করো, তোমাদের যুক্তিবিদ্যা নিয়ে আশা করি সকল সমস্যার সমাধান এই একটা মাইক্রো কোর্সে। টাকাও কিন্তু অল্প টাকায়, এই টাকাতে শেষ মুহূর্তে তুমি তোমার প্রস্তুতিটা যদি একদমই খারাপ হয়, আর যারা মোটামুটি পড়াশোনা করছো তাদের এখন কোনো কোর্স কিছুই দরকার নাই, তুমি এই টপিকগুলো দেখে যদি টপিকগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকে, তুমি যদি বুঝো, তুমি জাস্ট এই আমাদের সাজেশনটা ফলো করে তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও, ইনশাল্লাহ তুমি পরীক্ষাতে এ প্লাস পাওয়ার
আশা রাখতে পারো, যদি পরিশ্রমটা শেষ পর্যন্ত ধরে রাখো ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবা। তবে এই টপিকগুলা অবশ্যই তোমার সবগুলা বোঝা লাগবে। তুমি যদি টপিকগুলা রিডিং পড়ো বা মুখস্থ করার চেষ্টা করো তাহলে কিন্তু ঝামেলা, এতেও কিছু কিন্তু মনে রাখা যায় না। এই যুক্তিবিদ্যার বিষয়টা কিন্তু সবকিছু মুখস্থ করার না, এখানে তোমাকে অনেক কিছু বুঝতে হবে। ম্যাথের মতো এখানে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো তোমার জানা বোঝা লাগবে। তুমি যদি সেগুলো বুঝতে পারো তাহলে আশা রাখতে পারো যে সেখান থেকে তুমি ভালো একটা ফিডব্যাক পাবা, বা পরীক্ষাতে তুমি কমন পাইলে সেটা ভালো করে লিখে আসতে পারবা। আর পরীক্ষাতে যদি তুমি ঠিকঠাক লিখো তাহলে তোমাকে টিচাররাও কিন্তু ফুল মার্কসেই দেয়। তাহলে এই যে টপিকগুলো তোমার অবশ্যই বিস্তারিত পড়া এবং জানা বোঝা তিনটাই আবশ্যক। শুধুমাত্র পড়লে হবে না, সেগুলো বোঝা লাগবে। প্রত্যেকটা টপিক এখানে অনেক কিছু বোঝার আছে, শুধুমাত্র মুখস্থ করে এই টপিকগুলোতে ভালো করা সম্ভব না, বা যুক্তিবিদ্যাতে এ প্লাস তুমি পাবা না যদি মুখস্থের উপরে ভিত্তি করে এ প্লাস পাওয়ার চিন্তা করো। তোমাকে অবশ্যই প্রত্যেকটা টপিক বিস্তারিত বোঝা লাগবে, এবং বিস্তারিত যারা ভালো টিচার পেয়েছো বা মোটামুটি ধারণা আছে যেভাবে হোক কোনো বড় ভাইয়ের থেকে বা বিভিন্ন মাধ্যমে তোমরা যারা মোটামুটি প্রস্তুতি নিয়েছো যুক্তিবিদ্যার ব্যাপারে, প্রত্যেকটা টপিক তোমার জানা বোঝা আছে, তুমি তোমার পড়াশোনা এই শেষ মুহূর্তে এই যে সাজেশন অনুযায়ী চালায় যাও, ইনশাল্লাহ তুমি পরীক্ষাতে এ প্লাস পাবা যদি সারা বছর মোটামুটি একটা পড়াশোনা করে থাকো। আর যারা একদমই প্রস্তুতি নিতে পারো না বিভিন্ন কারণে, তোমাদের শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে যে এই সবগুলা টপিকের মধ্যে কোনো কিছুই আমার মাথায় কাজ করতেছে না, তুমি চাইলে আমাদের মাইক্রো যে কোর্সটা আছে সেই কোর্সটাতে এনরোল করতে পারো। অল্প টাকায়, এটা তোমাদের জন্য কোনো ফ্যাক্ট না, তোমরা চাইলেই এই কোর্সটাতে এনরোল করে এখানে আমাদের এই কোর্সের মধ্যে সকল বিষয়ের মানে এই যুক্তিবিদ্যা রিলেটেড প্রত্যেকটা চ্যাপ্টারের একদম বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা আছে। এই ক্লাসগুলো করলে তোমার আর টেনশন নাই, যুক্তিবিদ্যা সম্পর্কে তোমার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। এরপরে আসি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র নিয়ে। প্রথম পত্র নিয়ে আমাদের আলোচনা শেষ। এই প্রথম পত্রের যে টপিকগুলো আমি দেখাইলাম বা যে অধ্যায়গুলো তোমাদেরকে ভাগ করে বুঝিয়ে দিয়েছি স্টার মার্ক সহ, সেই অধ্যায়গুলো তোমরা যদি ফলো করো সেইভাবে, আর টপিকগুলো যদি সেভাবে খুঁজে পড়ো, তাহলে আশা করি তোমরা পরীক্ষাতে একটা হিউজ পরিমাণে কমন পাবা এবং ভালো রেজাল্ট করবা। এরপরে আসি দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ কি কি। এই সাজেশনটা কাদের জন্য? এটা হচ্ছে যারা এভারেজ একটা মার্কস পেয়ে পাস করতে চাও, তারা কেবলমাত্র এই অধ্যায়গুলো পড়ার মাধ্যমে একটা এভারেজ মার্কস পেয়ে তুমি পরীক্ষাতে একটা মোটামুটি রেজাল্ট করতে পারবা। কোন কোন অধ্যায়গুলো পড়ে? প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা। এই যৌক্তিক সংজ্ঞা পড়লে তুমি পরীক্ষাতে এমসিকিউ সিকিউ দুই জায়গাতেই কমন পাবে এবং প্রতিবারই এখান থেকে প্রশ্ন আসে। এরপরে দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ। এই যৌক্তিক বিভাগ এই অধ্যায়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকেও প্রতিবার সিকিউ এমসিকিউ আসে। তোমরা যারা এভারেজ মার্কস পাইতে চাও, মোটামুটি একটা মার্কস পেয়ে পাস করতে চাও, তারা এই অধ্যায়গুলো পড়লেই একটা এভারেজ মার্কস নিয়ে পরীক্ষাতে পাস করতে পারবা। তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ। পঞ্চম অধ্যায় কার্যকারণ সম্পর্ক ও প্রমাণ পদ্ধতি। ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা। এই যে 3টা 4টা 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় যদি তুমি পড়ো, তোমার পরীক্ষাতে তুমি 60% প্লাস মার্কস নিয়ে পাস করতে পারবা। অর্থাৎ 100-র মধ্যে তুমি 60 এই কয়েকটা অধ্যায় পড়ার মাধ্যমেই তুমি পেয়ে যাবা। কারণ এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসবে সিকিউ এবং এমসিকিউতে। কিন্তু যারা এ প্লাস পাইতে চাও তাদের জন্য কি করণীয়? তারা কি কেবলমাত্র এই 5টা অধ্যায় পড়ে এ প্লাস পাবা? না, এ প্লাস পাওয়ার জন্য তোমাকে কিন্তু কেবলমাত্র এই 5টা অধ্যায় পড়লেই হবে না। যারা এ প্লাস পাইতে চাও তাদেরকে সবগুলো অধ্যায় সম্পর্কেই ধারণা রাখতে হবে, কিন্তু সবগুলো অধ্যায় এখন আর সমানভাবে পড়ার তোমার হাতে সময় নাই, সময় অল্প। এখন তোমাকে কৌশলী হইতে হবে। যে অধ্যায়গুলো থেকে বারবার প্রশ্ন আসে, তুমি যদি বোর্ড প্রশ্নগুলো দেখো সেখানেও একটা ধারণা পাবা। আর আমি সেই বিষয়টাই লক্ষ্য করি। এখানে আমি যে স্টার মার্কগুলো দিয়েছি, এখান থেকে মূল বিষয়টা হচ্ছে তুমি পরীক্ষাতে সবচেয়ে বেশি কমন পাবা কোন অধ্যায়গুলো থেকে, কোন অধ্যায়গুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন বেশি এসেছে, সেইগুলো তোমাকে এখন ভালো করে পড়তে হবে। এগুলা পড়লে তুমি পরীক্ষাতে একটা হিউজ মার্কস এখান থেকে কমন পাবা। আর বাকিটি হচ্ছে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে ধারণা থাকলে এমসিকিউ আসুক বা যদি আর বাহিরে 2-1টা প্রশ্ন আসে, সেগুলো তোমার কভার হয়ে যাবে। এখন দেখি আমাদের কোন অধ্যায়গুলা এই শেষ মুহূর্তে আইসা বেশি বেশি করে পড়া লাগবে বা বেশি সময় দেওয়া লাগবে, আর কিছু অধ্যায় আছে যেগুলো আমাদেরকে মোটামুটি ধারণা নিয়ে যাইতে হবে যেন আসলে মোটামুটি একটা উত্তর দিতে পারি। আর এমসিকিউতে এগুলা থেকে বেশি প্রশ্ন আসে, তো এমসিকিউ এর জন্য এগুলো একটু আমরা পরে রাখবো। তো প্রথম অধ্যায় যেটা যৌক্তিক সংজ্ঞা, এটা আর আগের স্লাইডেও দেখিয়েছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে সিকিউ এমসিকিউ সবই আসে, তো তোমাদেরকে 5 স্টার দেওয়া আছে, এটা অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এরপরে দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়।
এই অধ্যায়টাও তোমাদেরকে গুরুত্ব সহকারে একদম পরীক্ষার আগের দিন রাতেও এই অধ্যায়টা তোমাকে পড়ে যাইতে হবে। এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে গেলেই দেখবা এখান থেকে সিকিউ আসছে এবং এমসিকিউ আসছে, দুইটাই কমন পাবা। তৃতীয় অধ্যায় আরোহীর প্রকারভেদ। এই অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রতিবারই সিকিউ এমসিকিউ আসে। এটাও তোমাকে ভালো করে একদম প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে বোঝা লাগবে, পড়া লাগবে। আর এর পরের স্লাইডে আমরা টপিকগুলা দেখাবো যে কোন টপিকগুলা তুমি পড়বা, তোমার পরীক্ষাতে কোন টপিকগুলা থেকে প্রশ্ন আসবে আর কোন টপিকগুলা পড়লে তোমার এ প্লাসটা নিশ্চিত হবে। চতুর্থ অধ্যায় প্রকল্প। এই অধ্যায়টা মোটামুটি গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসে মাঝে মধ্যে, সিকিউ খুব কম আসে। তো এই অধ্যায়টা তোমরা একটা মোটামুটি ধারণা নিতে পারো। এই অধ্যায়টা যেহেতু তুমি এ প্লাস পাইতে চাও, তোমাকে সবগুলো অধ্যায়ই মোটামুটি পড়া লাগবে। তবে এই অধ্যায়টা তুলনামূলক কম পড়বা, বাকি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 স্টার দেওয়া সেগুলো আগে ভালো করে পড়বা। সেগুলো পড়ার পরে তুমি যতটুকু সময় পাও বাকি চ্যাপ্টারগুলোর উপরে দিবা। পঞ্চম অধ্যায় কার্যকারণ সম্পর্ক। এটাকে তুমি 4 স্টার দিতে পারো, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটাও তোমাকে ভালো করে পড়া লাগবে। ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা। ব্যাখ্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে পরীক্ষাতে গেলেই দেখবা সিকিউ এবং এমসিকিউ দুইটাই আসবে। তাহলে সিকিউ এমসিকিউ দুইটার জন্যই আমাদের ব্যাখ্যা যে অধ্যায়টা আছে ষষ্ঠ অধ্যায়, সেটা অনেক ভালো করে পড়া লাগবে এবং প্রত্যেকটা টপিক একদম ভেঙে ভেঙে বোঝা লাগবে, যেন সিকিউতে আসলে ভালো ব্যাখ্যা সহ তুমি উত্তরগুলা করতে পারো। সপ্তম অধ্যায় শ্রেণীকরণ। এটা একটা এভারেজ অধ্যায়, এখান থেকে মাঝে মধ্যে এমসিকিউ আসে, সিকিউ কখনো আসে কখনো আসে না। এই অধ্যায়টা কম গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5 স্টার অধ্যায়গুলো, এগুলা পড়ার পরে তোমার হাতে যদি সময় থাকে সে অনুযায়ী এই অধ্যায়গুলো পড়বা। লাস্টের অধ্যায়টাও সম্ভাবনা, এখান থেকে মাঝে মধ্যে এমসিকিউ আসে, সিকিউ আসে, অর্থাৎ এমসিকিউ এর জন্য এটা গুরুত্বপূর্ণ। সিকিউ এর জন্য তোমরা দেখে রাখতে পারো, বাই চান্স যদি আসে তাহলে যেন উত্তরটা করতে পারো। এগুলো হচ্ছে মোটামুটি কম গুরুত্বপূর্ণ অধ্যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আর হচ্ছে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। এই যে কয়েকটা অধ্যায়, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো থেকে তোমরা ম্যাক্সিমাম সিকিউ এমসিকিউ কমন পাওয়া যাবা এবং এই অধ্যায়গুলার কমন পাবার জন্য শুধুমাত্র নামে মাত্র পড়াশোনা করলে হবে না। এই অধ্যায়ের যতগুলা টপিক আছে সবগুলো একদম বিস্তারিত জানা লাগবে। এখন আমরা চলো দেখি কোন টপিকগুলো আমাদের পড়তে হবে, কোন কোন টপিক এই দ্বিতীয় পত্রের জানা দরকার এ প্লাস নিশ্চিতের জন্য। যৌক্তিক সংজ্ঞা। এই যৌক্তিক সংজ্ঞা তোমার জানা লাগবে, যৌক্তিক সংজ্ঞা কি এই ব্যাপারে বিস্তারিত তোমার জানা লাগবে, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। এবং যৌক্তিক সংজ্ঞার নিয়ম ও অনুপপত্তি, এই ব্যাপারে তোমার ধারণা রাখা লাগবে যে নিয়মগুলা কি কি আছে যৌক্তিক সংজ্ঞার এবং কখন অনুপপত্তি ঘটে সেটাও তোমার বোঝা লাগবে এবং উদাহরণ সহ এগুলা তোমার বুঝে নিতে হবে। পরীক্ষাতে উদাহরণের মাধ্যমে সিকিউতে উদাহরণ দিয়ে তোমাকে এগুলার অনুপপত্তি নির্ণয় করতে বলবে, বা কোন নিয়মের লঙ্ঘন হয়েছে বা কোন নিয়মের মধ্যে পড়ে, এই ধরনের অনেক প্রশ্ন থাকবে, এগুলা তোমার জানা লাগবে বিস্তারিত একদম। যৌক্তিক সংজ্ঞার সীমা কদ্দূর সেটাও তোমার বোঝা লাগবে, এটা প্রথম অধ্যায়ের টপিক সবগুলা। এই সবগুলা টপিক প্রথম অধ্যায়ের, এই কয়েকটা টপিক বললে প্রথম অধ্যায় থেকে এনাফ, মোটামুটি এখান থেকে প্রশ্ন আসবে প্রথম অধ্যায় থেকে আসলে। এরপরে আসি যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগের মধ্যে রয়েছে প্রকৃতির এবং নিয়মাবলী, অর্থাৎ যৌক্তিক বিভাগের প্রকৃতি এর নিয়মাবলী কি কি নিয়ম আছে এবং নিয়ম লঙ্ঘন হইলে কি ধরনের অনুপপত্তি ঘটে, কখন কোন নিয়ম লঙ্ঘন হয়, এইটাও ঠিক এই যৌক্তিক সংজ্ঞার মতোই উদাহরণ সহ বিস্তারিত তোমার জানা লাগবে। সিকিউতে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, এগুলো তোমার অবশ্যই ভালো করে ব্যাখ্যা সহ উদাহরণ সহ জানা এবং বোঝা লাগবে। এরপরে আসো দ্বিকুটিক বিভাগ। এইটাও তোমাদের সিকিউ এবং এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই এই দ্বিকুটিক বিভাগ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। প্রকৃত আরোহ, এই টপিকটাও তোমার পড়া লাগবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। বৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা কি, কাকে বৈজ্ঞানিক আরোহ বলে, এই বৈজ্ঞানিক আরোহের কি কি বৈশিষ্ট্য রয়েছে, অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা বৈশিষ্ট্য, অর্থাৎ বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ দুইটাই তোমার জানা লাগবে, এটা আরোহেরই দুইটা প্রকারভেদ। আর এই অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা কিরকম, সংজ্ঞা বা অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে, বৈশিষ্ট্য কি, আর এই বৈজ্ঞানিকের সাথে অবৈজ্ঞানিকের কি মিল রয়েছে কি অমিল রয়েছে, সেগুলো তোমার বের করা লাগবে এবং এগুলা মাঝে মধ্যে সিকিউতে তোমাকে সরাসরি বলবে যে বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কি মিল রয়েছে সেগুলা তুলে ধরো, বা কি অমিল বা বৈসাদৃশ্য রয়েছে সেগুলা তুলে ধরো। তখন তোমাকে মিল অমিলগুলা দেখাইতে হবে, চাইলে চকাকারেও দেখাইতে পারো বা চাইলে বর্ণনামূলকভাবেও তুলে দিতে পারো। এরপরে আসো সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমান কি,
সাদৃশ্য অনুমান কাকে বলে সেটা তোমার বোঝা লাগবে, এটার সংজ্ঞা বৈশিষ্ট্য তোমার জানা লাগবে, উদাহরণ জানা লাগবে, প্রকারভেদ, এটা কি প্রকারভেদ কি কি কয় প্রকার আছে সেগুলো তোমার বুঝতে হবে, অপ্রকৃত আরোহ কাকে বলে বা পূর্ণাঙ্গ আরোহ কাকে বলে, যুক্তি সাম্যমূলক আরোহ কাকে বলে, এইগুলাও তৃতীয় অধ্যায়ের টপিক। এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ মাঝে মধ্যে আসে, বা তোমাদের কমার্সের যে কোয়েশ্চেনগুলো হয় না সৃজনশীলের এবং এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এগুলা তোমাকে বিস্তারিত বোঝা লাগবে ক এবং খতে কমন পাওয়ার জন্য। তারপরে আসি প্রকল্পের স্তর এবং একটা বৈধ প্রকল্পের শর্তাবলী কি কি সেগুলো তোমার জানা লাগবে। এখান থেকে সিকিউ আসবে, এমসিকিউতেও মাঝে মধ্যে এখান থেকে টুকিটাকি প্রশ্ন আসে। এরপরে অন্যই পদ্ধতি, ব্যতিরেকে পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি, এটা পঞ্চম অধ্যায়ের টপিক। এইগুলাও তোমার জানা লাগবে। এখান থেকে কমার্সের প্রশ্নতে আসে, মাঝে মধ্যে এমসিকিউতে দিয়ে দেয়, কখনো কখনো এখান থেকে সিকিউ আসতে দেখা যায়। তবে এটা বেসিক্যালি তোমার এমসিকিউ বা এই কমার্সের কোয়েশ্চেনগুলোর জন্যই ভালো করে পড়া লাগবে। তারপরে আসো ব্যাখ্যা। এই অধ্যায়টা সিকিউ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকিউ মাস্ট আসবে। ব্যাখ্যা কাকে বলে, ব্যাখ্যার প্রকারভেদ কি এবং বৈশিষ্ট্য কি কি ব্যাখ্যা রয়েছে, তাছাড়া দুই প্রকার যে ব্যাখ্যা আছে, একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। এই দুইটা ব্যাখ্যার পার্থক্য কি কি, এদের মধ্যে কি কি মিল আছে, বা এই দুইটা ব্যাখ্যার বিস্তারিত তোমার বৈশিষ্ট্যগুলো জানা লাগবে। এরপরে আসো সপ্তম অধ্যায় শ্রেণীকরণ। এই শ্রেণীকরণের প্রকারভেদগুলো তোমার বেসিক্যালি জানা লাগবে। এই প্রকারভেদগুলো জানলে মোটামুটি সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন আসলে তুমি কমন পেয়ে যাবা। আর লাস্ট অধ্যায় আসি সম্ভাবনা ও আকস্মিকতা। এই লাস্ট অধ্যায়টা এই দুইটা বিষয় যদি বুঝো, সম্ভাবনা কাকে বলে আর আকস্মিকতা কাকে বলে, এই দুইটা বিষয় বুঝলে, এদের মধ্যে পার্থক্যটা বুঝলে তুমি মোটামুটি এখান থেকে এমসিকিউ আসলেও পারবা। আর এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা খুবই কম, এখান থেকে এমসিকিউটা বেশি আসে। তো এমসিকিউ এর জন্য এই বিষয়গুলোর ব্যাপারে তোমার একটা স্পষ্ট ধারণা প্রয়োজন। আর এই স্পষ্ট ধারণা যারা মোটামুটি ক্লাস করেছো বিভিন্ন টিচারদের কলেজে বা বিভিন্ন কোর্স কিনে বা প্রাইভেটে, তোমরা এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখো, চাইলে নিজে নিজে এখন পড়তে পারো। আর যাদের এগুলা একদমই পড়া হয় নাই বা এই ব্যাপারে তোমাদের ধারণা শূন্য, তোমাদের উচিত এখন শেষ মুহূর্তে আইসা অন্তত যে কোনো একটা কোর্স কিনে এই বিষয়ের উপরে পড়া। আর এই ব্যাপারে তোমাদের কথা ভেবেই আমাদের প্রতিবারই একটা মাইক্রো কোর্স থাকে, এটা হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার উপরে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের উপরে আছে, সিভিক্স সহ আর অন্যান্য যত সাবজেক্ট আছে, ইকোনমিক্স, বাংলা, ইংরেজি সবগুলোর উপরেই এরকম মাইক্রো কোর্স আছে। তবে আমাদের যুক্তিবিদ্যার যে মাইক্রো কোর্সটা, এটা তোমরা ফলো করলে এখানে যুক্তিবিদ্যার উপরে প্রত্যেকটা টপিক, আমরা এখানে যতগুলো টপিক আলোচনা করেছি প্রত্যেকটা অধ্যায়ের বিস্তারিত ক্লাস তুমি পাবা। রেকর্ডেড ক্লাস আছে 50+, এবং যুক্তিবিদ্যা ফার্স্ট ও সেকেন্ড ফুল সিলেবাস যে একাডেমিক তোমাদের যতগুলো ক্লাস প্রয়োজন প্রত্যেকটা অধ্যায়ের উপরে বিস্তারিত ক্লাস আছে। এগুলো তোমরা যদি ক্লাসগুলো করো, শেষ মুহূর্তে এসেও যদি ক্লাসগুলো দেখো, 2x স্পিড দিয়ে হইলে দেখো, তুমি মোটামুটি একটা ভালো ধারণা পাবা। অন্তত তুমি যে এখন সাগরে ভাসতেছো যুক্তিবিদ্যার, সেটা থেকে তুমি বের হয়ে আসতে পারবা এবং একটা অ্যাভারেজ মার্কস দিয়ে তুমি পাস করতে পারবা এসএসসিটা। আর যাদের প্রস্তুতি মোটামুটি ভালো, তোমরা মোটামুটি শুরুর দিক থেকে পড়াশোনা করতেছো, এখনো রানিং, তোমাদের এখন এই শেষ মুহূর্তে আইসা উচিত হচ্ছে যে অধ্যায়গুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে তুমি পরীক্ষাতে বেশি কমন পাবা, সেগুলো অবশ্যই ভালো করে পড়া লাগবে, সেই টপিকগুলো তোমার ভালো করে পড়া লাগবে। আর আজকের ভিডিওটা মূলত সেই জন্যই ছিল, তোমরা যেন গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি জানতে পারো বা কোন জায়গা থেকে তোমাদের পরীক্ষাতে কমন আসবে সেগুলো যেন খুঁজে পাও। তো আশা করি তোমরা এই ক্লাসটা করার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবা, তোমাদের পরীক্ষাতেও এখান থেকে এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা। আমি আশা রাখবো যে 80%+ মার্কস তোমরা পাবা যদি এই সাজেশনটা ফলো করো। কারণ শতভাগের প্রস্তুতি আমি বলতে পারি না, কারণ এখানে অনেক কিছুই হয়, মাঝে মধ্যে চেঞ্জ হয়, প্রশ্ন ভিন্ন জায়গা থেকে চলে আসে। তো এই ক্ষেত্রে 80%+ মার্কস তুমি আশা করতে পারো যদি এই টপিকগুলা পড়ো। আর যাদের প্রস্তুতি আগে থেকেই ভালো, তারা এখানে 90+ মার্কও পাইতে পারো, কারণ যুক্তিবিদ্যাতে হিউজ মার্কস পাওয়া যায়। আমাদের সময়ে আমি নিজস্ব, আমার অনেক বন্ধু বান্ধব 95, 96, 92, 90+ মার্ক অহরহ পেয়েছিল। আর 80+ এখানে মোটামুটি একটা পড়াশোনা করলেই পাওয়া যায়, কারণ এখানে অঙ্কের মতো তুমি যদি বিষয়গুলা বুঝো, সারা বছর না পড়লেও তোমার যদি বিষয়গুলা বোঝা থাকে, জানা থাকে, তাহলে পরীক্ষার আগে একটু দেখে গেলেও এখানে তুমি একটা ভালো মার্কস পাবা, A+ও পাইতে পারো। আর যাদের এই বিষয়গুলো এখনো জানা হয় নাই, এখানে যুক্তিবিদ্যার অনেক টার্ম আছে, তুমি নর্মালি আমরা যেরকম সিভিক্স একদম রিডিং করে মুখস্থ করে ফেলি, হিস্ট্রি এগুলোর সাথে অনেকে আগে থেকে পরিচিত, এগুলা আমরা চাইলে মোটামুটি একটা প্রস্তুতি নিয়েই পড়ে পরীক্ষাতে একটা রেজাল্ট করতে পারি। যুক্তিবিদ্যা যেহেতু নতুন একটা বিষয়,
এখানে ম্যাথের মতো অনেক কিছু আমাকে বুঝতে হয়, সেই বিষয়গুলো তোমার যদি না বোঝা হয় তাহলে তুমি কখনোই ভালো মার্কস পাবা না যুক্তিবিদ্যাতে। এই জন্য যুক্তিবিদ্যার জন্য সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে সেই টার্মগুলা বোঝা। এখানে নতুন অনেক টার্ম পাবা, অনেক শব্দটাই হয়তো তোমার অপরিচিত, শব্দটা কখনো শুনো নাই, এরকম হইতে পারে। এই যে শব্দগুলা বা এই যে টার্মগুলা নতুন নতুন, এই যে টপিকগুলা, এইগুলা সম্পর্কে তোমার বিস্তারিত জানা দরকার। তুমি আমাদের এই কোর্সটাতে তুমি যদি এনরোল করো, শেষ মুহূর্তে একদম মাইক্রো কোর্স, শুধুমাত্র যুক্তিবিদ্যা যাদের সমস্যা, তোমার এই বড় কোর্স নেওয়ার দরকার নাই, তুমি এই কোর্সটা শুধুমাত্র কিনে এই কোর্সের উপরে প্রত্যেকটা অধ্যায়ের উপরে ক্লাস আছে, এই কোর্সের মধ্যে তুমি যদি এই কোর্সের ক্লাসগুলো করো তাহলে যুক্তিবিদ্যার বিষয়ে তোমার যত সমস্যা আছে আশা করি সেগুলোর সমাধান হয়ে যাবে। তারপরেও তোমরা যদি এই যুক্তিবিদ্যা পড়তে গিয়ে কোনো সমস্যা ফেস করো, কোনো টপিক কোনো অধ্যায় না বোঝো, আমরা আছি, তুমি আমাদের সাথে যোগাযোগ করো। তোমার যে কোনো প্রয়োজনে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। তোমরা এই শেষ মুহূর্তের যে সময়টা আছে এটা নষ্ট না করে সারা বছর যাই করছো না করছো, এখন মনোযোগ দিয়ে এই শেষ কয়েকটা দিন পড়াশোনা করো। আমাদের যে সাজেশনটা সেটা তুমি ফলো করে সেখানে তোমার প্রস্তুতিটাকে আরও সহজ এবং গুছিয়ে নিতে পারবে। তো এখানে আমাদের যে টপিকগুলো দেওয়া ছিল সেগুলো তুমি নোট করে রাখতে পারো বা এখান থেকে স্ক্রিনশট নিয়েও সেগুলো দেখে দেখে পড়তে পারো। আর যে অধ্যায়গুলো আমি গুরুত্বপূর্ণ বলেছি সেগুলো তোমরা আগে ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে সেই অধ্যায়গুলোতে বেশি সময় দাও। আর এক্সট্রা যতটুকু সময় তোমার পক্ষে সম্ভব হয় তুমি বাকি অধ্যায়গুলো পড়বা। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের সাজেশন ভিডিও। আশা করি এই সাজেশন ভিডিওটা ফলো করলে তোমাদের পরীক্ষাতে হিউজ একটা মার্কস কমন পাবা এবং তোমাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। শেষ মুহূর্তের সময়টা তোমরা ভালোভাবে কাজে লাগাও, অন্য সব কিছু বাদ দিয়ে পড়াশোনা করো এবং তোমাদের অ্যাডমিশনেও এই বিষয়গুলো তোমরা এখন যদি পড়ো, অনেকেরই অ্যাডমিশন পরীক্ষাতেও কিন্তু এই সাবজেক্টিভ জায়গা থেকে প্রশ্ন আসে। তো এগুলো পড়লে তোমার এসএসসিতেও ভালো মার্কস পাবা এবং অ্যাডমিশনেও অনেক জায়গাতে এটা কাজে দিতে পারে। তো আজকের এই সাজেশন ক্লাসটা এই পর্যন্ত থাকলো। প্রত্যেকটা বিষয়ের উপরে তোমরা সাজেশন ক্লাস পাবা, ধীরে ধীরে প্রতিটা বিষয়ের উপরই সাজেশন ক্লাস দেওয়া হবে এবং খুব শীঘ্রই তোমরা সেই ক্লাসগুলো পেয়ে যাবা খুব দ্রুতই। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো। পরবর্তী অন্য কোনো সাজেশন ক্লাসে অন্য কোনো অধ্যায়ের উপর অন্য কোনো বিষয়ের উপর আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। নিজের যত্ন নিও, যেহেতু শেষ পর্যায়ে আসো, তোমাদের হাতে সময় কম। এই মুহূর্তে অসুস্থ হইলে সেটা তোমাদের জন্য দুঃখজনক হবে, পড়াশোনার অনেক ক্ষতি হবে। অসুস্থ যেন না হও, তোমার নিজের খেয়াল রাখো এবং যতটুকু সম্ভব পড়াশোনা করো। তো আল্লাহ হাফেজ।